আসসালামু আলাইকুম। পপুলার এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বহুল প্রতীক্ষিত একটা ক্লাস করতে যাচ্ছি। যেটা হচ্ছে ম্যাথমেটিক্স 3। আমরা আজকে ম্যাথমেটিক্স 3 নিয়ে আলোচনা করব। আ যে সকল শিক্ষার্থীরা ম্যাথমেটিক্স 3 এ রেফার খেয়েছিলেন, মূলত আজকের এই ক্লাসটা তাদের জন্য। আমি বিগত কয়েকদিন যাবৎ আ আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের টেক্সট পাচ্ছি যে, "স্যার ম্যাথমেটিক্স 3 ক্লাসটা কখন নিবেন?" সো অনেকগুলা দেখা গেছে আমার সাবজেক্টের রানিং পরীক্ষা চলতেছিল। সেজন্য হচ্ছে আগে আমরা ক্লাসগুলো নিতে পারি নাই। সেজন্য আজকে শিডিউল করে আমরা আজকে ম্যাথমেটিক্স 3 টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আশা করি আজকের এই ক্লাসটা যারা করবেন মনোযোগ সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত, তাদের জন্য ম্যাথমেটিক্স 3 তে রেফার তোলাটা অনেক সহজ হবে এবং আমি আশা করি আমার দিক নির্দেশনামূলক আপনারা যদি পড়াশোনা করেন, ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে খুবই কম সংখ্যক অঙ্ক আপনাদেরকে বলে দিব বা দাগিয়ে দিব। যদি কোনো সমস্যা থাকে সেটাও ইনশাআল্লাহ সমাধান করে দিব এবং সেই অঙ্কগুলা থেকে আপনি আপনার পরীক্ষায় প্রশ্ন সমাধান করতে পারবেন আশা করি। ঠিক আছে? হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটু প্রথমত জানতে চাই আপনাদের কাছ থেকে আপনারা কি আমার কথাগুলো সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সে বিষয়টা একটু জানাবেন। আমি একটু দেখতে চাই যে আমাদের সাথে কে যুক্ত হয়েছে। তো মাশাআল্লাহ আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। যেমন আমাদের সাথে সাজিদ যুক্ত আছেন, নাহিদ প্রামাণিক যুক্ত আছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে খুব সুন্দর একটা লাইভ ক্লাস করব। যেখান থেকে ম্যাথমেটিক্স 3 পরীক্ষাতে অনেকগুলা সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন কমন পড়বে আশা করি। আপনারা বিগত যে পরীক্ষাগুলো দিয়েছেন, আমি প্রায় প্রত্যেকটা পরীক্ষার আগে একটা করে লাইভ ক্লাস নিয়েছি এবং সেই লাইভ ক্লাসগুলো থেকে মেক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় কমন পড়ছে। তো আশা করি ম্যাথমেটিক্স 3 পরীক্ষাটাও তার ব্যতিক্রম হবে না। আপনারা এখান থেকেও সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। আপনারা সকলে জানেন আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দিতেই পছন্দ করি। তো অনেক শিক্ষার্থী আমার কাছে একটা কোয়েশ্চেন করেন, স্যার আসলে এই যে মানে একদম সংক্ষিপ্ত একদম শর্ট একটা সাজেশন দেন। এখন দেখেন আমি আপনাদেরকে নিয়ে জুয়া খেলা এটা পছন্দ করি না। কেননা একদম শর্ট একটা সাজেশন দিতে গেলে আমার ভয় করে। কেন ভয় করে জানেন? যদি কোনো কারণে এই প্রশ্নটা না আসে, আপনি তো পাস করতে পারবেন না। বা আপনি আবার এই রেফার্ট খাবেন, তাই না? সো এই যে আপনাদের নিয়ে জুয়া খেলা এটা আমি খেলতে পারি না। আমি সবসময় চাই আপনারা ভালো পরীক্ষা দেন। ঠিক আছে? তো সেইজন্য যতটুকু না পড়লেই নয়, যতটুকু আমাদের না পড়লেই নয়, অতটুকু ইনশাআল্লাহ আশা করি পড়তে হবে আমাদের সবার। ঠিক আছে? অবি ঠিক আছে। আমার উপর ভরসা রাখতেছেন যেহেতু দীর্ঘদিন যাবৎ। আশা করি আজকের ক্লাসে যদি ভরসা রাখেন, পরীক্ষা ভালো দিবেন। হ্যাঁ? সো আমি চেষ্টা করব আপনাদেরকে যাতে পরীক্ষাটা ভালো দিতে পারেন সেরকম একটা কিছু করার জন্য। চলেন আমরা তাহলে একটু সাজেশনটা দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদের সরাসরি বইটা থেকে আ সাজেশন দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে আ যারা ১ম ১০ টা অধ্যায় পড়বেন তাদের তো পাস নিশ্চিত। মানে ১ম ১০ অধ্যায়ের ভিতর থেকেই একদম নিশ্চিত পাস করতে পারবেন। কোন সমস্যা নাই। পরবর্তী যে আ ১১ থেকে ১৫ অধ্যায় পর্যন্ত ওইগুলো আমাদের কাছে একটু জটিল লাগে। আমরা জটিল বিষয়গুলো না পড়লাম। ১ম থেকে ১০ম অধ্যায় পর্যন্ত পড়ি। ১ম থেকে ১০ম অধ্যায় পর্যন্ত পড়লে কি হবে স্যার? আপনার ওই যে পরে যে ৫ টা অধ্যায় আছে, এই ৫ টা অধ্যায়ের জন্য আপনার ৩ টা সংক্ষিপ্ত প্রশ্ন যাবে। ঠিক আছে? মানে পরের যে ১১ থেকে ১৫ অধ্যায়, এই ১১ থেকে ১৫ অধ্যায়ে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন যদি বলি, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ৩ টা। আর রচনামূলক আসবে ধরেন ২ টা বা ৩ টা। আমি ধরলাম সর্বোচ্চ ৩ টা প্রশ্নে আসলো। তাহলে আপনার এই ১১ এবং ১৫ যদি এটা বাদ দেন, আমি মনে করি না খুব একটা বেশি ইফেক্ট আপনার উপর পড়বে। কেননা আপনার সংক্ষিপ্ত ৩ টা যদি আপনি বাদও দেন, ৭ টা প্রশ্ন আনসার করতে পারবেন। আর এখানে আপনাদের যদি বলি যে আ ৩ টা যদি রচনামূলক আসে, রচনামূলক আপনাদের টোটাল কয়টা থাকে? ৭ টা কোয়েশ্চেন থাকে। তো ৭ টা থেকে যদি আপনি ৩ টা বাদ দেন, এখানে তো ৪ টা কোয়েশ্চেন আনসার করতে পারবেন, নাকি? তাহলে ৭ টা সংক্ষিপ্ত, ৪ টা রচনামূলক পাচ্ছেন। মূলত আপনি যদি এই আ আর অতি সংক্ষিপ্ত তো আছে আমাদের। তাই না? তো অতি সংক্ষিপ্ত আপনি এরকম ৬ থেকে ৭ টা প্রশ্ন বা আরো বেশি সলভ করতে পারবেন।
তাহলে মোটামুটি বলা যায় যে প্রথম 10টা অধ্যায় যদি কেউ পড়াশোনা করেন, তার 7টা আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে, তার 7টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে, এবং 4টা রচনামূলক প্রশ্ন তার কমন পড়বে। ঠিক আছে? তো যারা এরকম একটা বয়া ছিলেন যে আমরা যদি লাস্টের 5টা অধ্যায় না পড়ি আমাদের কি খুব প্রবলেম হবে, তা আমি বলতে পারি যে পাশ করার জন্য লাস্টের যে অধ্যায়গুলো আছে এগুলো না পড়লে কোনো সমস্যা নাই। আমি দেখাই দিলাম যে লাস্টের এই 11 থেকে 15 অধ্যায় পর্যন্ত আপনার তিনটা সংক্ষিপ্ত আসবে, তিনটা সংক্ষিপ্ত আর তিনটা রচনামূলক, দুইটা বা তিনটা আসতে পারে, দুইটাই আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি তিনটাই ধরে নিলাম। তাহলে তিনটা যদি আপনি বাদ দেন, এখান থেকে কয়টা স্যার? এখান থেকে তিনটা বাদ দিলেন, সংক্ষিপ্ত থেকে তিনটা আর রচনামূলক থেকে তিনটা বাদ দেন। তাহলে এরপরও তো আপনার সংক্ষিপ্ত 7টা আনসার করতে পারেন, এরপরও তো আপনি রচনামূলক 4টা আনসার করতে পারেন। তো দেখেন, অতি সংক্ষিপ্ত আমি 7টা ধরছি, সংক্ষিপ্ত 7টা, রচনামূলক 4টা। তো এইগুলো যদি আনসার করা যায় প্রথম 10 অধ্যায় থেকে একটু কম পরিশ্রমে, যেহেতু আমরা রেফার্ড খাইছি, তো বুঝতেই পারতেছি আপনাদের কন্ডিশনটা কেমন, তাহলে আশা করি মোটামুটি ভাবে আমাদের একটা পাস করার মতো বিষয় আছে এখানে, তাই না? মোটামুটি ভাবে আমাদের একটা পাস করার মতো আছে। আমরা প্রথম 10 অধ্যায় নিয়ে কথা বলবো তাহলে আজকের ক্লাসে, যে প্রথম 10 অধ্যায় নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। প্রথম 10 অধ্যায়, প্রথম যে 10টা অধ্যায় আছে আমাদের, সেই প্রথম 10টা অধ্যায় নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আপনি নিশ্চিত পাস করতে পারবেন। পাস না, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। আপনার একটা রচনামূলক পাইট যাবে, মানে একটা রচনামূলক আনসার করতে পারবেন না, আর তিনটা সংক্ষিপ্ত আর আপনাদের তিনটা অতি সংক্ষিপ্ত, এই দিয়ে আপনি আনসার করতে পারবেন না। এছাড়া বাকি সবগুলাই ইনশাল্লাহ কমন পড়বে আপনার। ঠিক আছে? তো চলুন আমরা একটা সাজেশন ভিত্তিক আজকে ক্লাসে আলোচনা করি। তো ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে একটু ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনারা সকলে জানেন যে পপুলারিটি ক্যারিয়ার ডাইনামিক এবং অন কেয়ার প্রোগ্রামে ভর্তি প্রোগ্রামটা চলমান আছে। তো এই মুহূর্তে একটা অফার চলতেছে, আপনারা চাইলে সেই অফারে ভর্তি হতে পারেন। আমাদের ডাইনামিক প্রোগ্রাম বলেন কিংবা কেয়ার প্রোগ্রামগুলো বলেন, এগুলো খুবই সাজানো এবং গোছানো। আপনি আমাদের যে প্রোগ্রামগুলো আছে, কেয়ার বলেন বা ডাইনামিক বলেন, এগুলো যদি আপনি একটু ভিজিট করেন আমাদের প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড দিয়ে, আশা করি আপনার পছন্দ হবে। এবং এরই সাথে আপনারা সেমিস্টার শুরু থেকে একটা বই পেয়ে যাচ্ছেন, ডিপ্লোমা ডাইজেস্ট নামক বইটা, যেটা আপনার সকল সিলেবাসটাকে কভার করবে, এবং আপনি ওই বইটা পড়লে আপনি পরীক্ষায় মানে শতভাগ প্রশ্ন কমন পাবেন এবং সেখান থেকে ভালো একটা রেজাল্টও করতে পারবেন। ঠিক আছে? আর সেমিস্টার শুরু থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, মানে এই সেমিস্টারটা যেদিন শেষ হবে ওর পর থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। আশা করি আপনি যদি প্রতিদিন রেগুলার যে আমাদের জুম ক্লাসগুলো হয় সেই জুম ক্লাসগুলো যদি করেন তাহলে আপনি আপনার বেসিকটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন, বেসিকটাকে অনেক ডেভেলপ করতে পারবেন। সো আমি মনে করি যে আপনাদের যাদের শেখার ইচ্ছা আছে, যারা শিখতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই পাপেল এডুকেয়ার। সো আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে। ওকে? তো এই মুহূর্তে যদি একটা অফার চলতেছে, আপনি চাইলে সেই অফারে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে? সো তাহলে চলেন আমরা শুরু করি। আমি আপনাদেরকে প্রথম একটা কথা বলি। প্রথম হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল স্যার। ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম যে অধ্যায়টা, আমার কথাটা ভালো করে বুঝেন। প্রথম যে অধ্যায়টা আছে স্যার, প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলটা, এখান থেকে আপনি নিশ্চিতভাবে একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন। আমি সংক্ষিপ্ত আর রচনামূলক বলতেছি, অতি সংক্ষিপ্ত একটা পাইতে পারেন, সংক্ষিপ্ত আরেকটা হচ্ছে রচনামূলক পাবেন। সংক্ষিপ্ত আরেকটা হচ্ছে রচনামূলক, একটা সংক্ষিপ্ত পাবেন, একটা রচনামূলক পাবেন। কথা বুঝাতে পারলাম? এই প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, একটা সংক্ষিপ্ত আসবে, একটা রচনামূলক আসবে। ঠিক আছে? এটা একদম 100% বলা যায়, যে একটা 100% বলা যায় যে প্রথম অধ্যায় থেকে আপনার একটা সংক্ষিপ্ত, একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে? এখন আমি এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্তর জন্য তিনটা প্রশ্ন দিব, তিনটা থেকে আপনি একটা অবশ্যই পাবেন। রচনামূলকের জন্য আপনাকে আমি দুইটা দিব, এই দুইটা থেকে আশা করি একটা প্রশ্ন পাবেন। বলেন, সমস্যা আছে? আশা করি থাকার কথা না। তাহলে চলেন আমরা একটু দেই, আমি রচনামূলক দুইটা দিব, এখান থেকে একটা পাবেন। আর সংক্ষিপ্ত তিনটা দিতে পারি বা দুইটাও দিতে পারি, সেখান থেকে আপনি একটা কোশ্চেন পাবেন। তাহলে প্রথমত একটু স্যার সংক্ষিপ্ত গুলা দেখি। প্রথমত আমরা একটু সংক্ষিপ্তটাই দেখে ফেলি। প্রথমত স্যার আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নটাই দেখে ফেলি, তাই না? তো সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখান থেকে কি কি প্রশ্ন পড়বো আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো এখান থেকে স্যার এই যে প্রশ্নটা দেখতেছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নাম্বার, সংক্ষিপ্ত 1 নাম্বার দেখেন। সংক্ষিপ্ত 1 নাম্বারটা হচ্ছে এরকম, যে কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল
3√3 মিটার বেড়ে যায়, 3√3 বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এই প্রশ্নটা যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 3 মিটার 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ঠিক আছে, তবে ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল এবং বাহুর দৈর্ঘ্য বের করো। বাহুর দৈর্ঘ্য বের করো। স্যার এই একটা কোশ্চেন, আমি বলছি তো সংক্ষিপ্ত 3টা দিব, তাহলে এই একটা কোশ্চেন 2 নাম্বার দেখি। 2 নাম্বার প্রশ্নটা আমরা এরকম পড়বো। একটা সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12, 13 এবং 14 মিটার হলে ক্ষেত্রফল কত? ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করো। বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করো। এই হচ্ছে দুইটা, সবাই একটু দেখেন, আমার সাথে যদি সমস্যা থাকে তাহলে বলবেন। তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন দিচ্ছি, আমি বলছিলাম সংক্ষিপ্তের জন্য 3টা কোশ্চেন দিব, তাহলে এই হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে এরকম, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা একটি সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা হচ্ছে আপনার 360 মিটার 360 মিটার এর সমান সমান বাহু সমান সমান বাহু ভূমির 5/6 অংশ হলে 5/6 অংশ হলে ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, ক্ষেত্রফল বের করো। সো এই 3টা প্রশ্ন যদি আমরা সলভ করতে পারি, এখান থেকে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো স্যার। এই 3টা প্রশ্ন যদি সমাধান করি তাহলে এখান থেকে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন 100% পাবো। এই 3টা পড়লে আমরা এই 3টা থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো। এখন আপনারা একটু কমেন্ট করেন যে এই 3টাতে কোনো সমস্যা আছে কিনা বা করে দিতে হবে কিনা। ঠিক আছে, হ্যাঁ রচনামূলক স্যার 2টা দিব, বলছি না রচনামূলক মাত্র কয়টা দিব স্যার? 2টা। 2টা থেকে আশা করি একটা প্রশ্ন আপনি 100% পরীক্ষা কমন পাবেন। ঠিক আছে, রচনামূলক 2টা দিব, এখান থেকে আপনি একটা কমন পাবেন। তাহলে এই যে যে স্যার এখানে 3টা কোশ্চেন দিলাম সংক্ষিপ্ত, এই 3টা থেকে আপনি একটা অবশ্যই অবশ্যই পরীক্ষা কমন পাবেন। এরপর আসেন স্যার যদি রচনামূলকের কথা বলি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা একটা রচনামূলকের কথা বলি, দেখেন রচনামূলকটা হচ্ছে এরকম,
দুইটা রচনামূলক দেখেন, দুইটার মধ্যে একটা দিতেছি এরকম যে একটি ত্রিভুজের বাহু তিনটা হচ্ছে 20, 25, 15। একটি ত্রিভুজের বাহু একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে 25 মিটার, 20 মিটার ও 15 মিটার। বিপরীত বাহুর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্ব যে দুইটি ত্রিভুজ উৎপন্ন করে তাদের ক্ষেত্রফল বের করো। এই হচ্ছে স্যার একটা কোশ্চেন। আর এই যে এটা একটা দিচ্ছি, দুটি রাস্তা পরস্পর 120 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে। হ্যাঁ, সোজা দুই দিকে চলে গেছে। দুই ব্যক্তি ওই দুই রাস্তায় ঘন্টায় 5 কিলোমিটার এবং 7 কিলোমিটার বেগে চললে 5 ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কত হবে? তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কত? স্যার এই যে দুইটা কোশ্চেন দিলাম, এই দুইটা হচ্ছে রচনামূলকের জন্য। আশা করি এই দুইটা কোশ্চেন সলভ করলে আপনি একটা রচনামূলক পরীক্ষার মধ্যে পাবেন। এখন আপনারা একটু স্যার আমাকে বলেন, এই যে আপনাদেরকে আমি কোশ্চেন গুলা দিলাম, আচ্ছা 2 নম্বরটা স্যার একটাও তো সমস্যা নাই। ওকে ঠিক আছে, সারি আছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ইমরান ভালো কথা বলছেন। ওকে হ্যাঁ, এটা করতে পারেন। আমার এইগুলোর উপর আমার অনেক ক্লাস আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে যতগুলো আছে সবই মানে একদম সহজ গুলাই দিছে। আপনাদেরকে আসলে খুব কঠিন প্রশ্ন দিবে না, কারণ আপনাদের যেহেতু রেফার্ডের কোশ্চেনটা একটু সহজই করে, সেজন্য সহজগুলো একটু করে নিবেন। ঠিক আছে, সহজগুলা একটু করে নিবেন। 3 নাম্বার সংক্ষিপ্তটা দিয়ে না। আচ্ছা ওকে, দেখি একটু সবার মতামতটা জানি, তারপরে আমরা সলভ করি। 3 নাম্বার বলতেছেন অনেকেই। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা মার্ক করে রাখলাম। তারপরে আর এটা তো আশা করি পারবেন। আমি একটু সবগুলার থিমই বুঝাই দিই। এটা তো আশা করি পারছেন, এটা 9 10 এর একটা প্রশ্ন, এটা 9 10 এর। হ্যাঁ, আর এটাও সেম ভাবে 9 10 এর বলা যায়, নবম দশম শ্রেণীর পরিমিতিতে এটা ছিল। আর এখানে 2 নাম্বারটা বলতেছেন শিহাব। ওকে, অনেকে বলতেছেন পারবো। এখানে যদি পারেন তাহলে তো হইছেই। ঠিক আছে, আচ্ছা যেহেতু এখানে বলছেন একজনের 3 নাম্বারটা, আমি একটু 3 নাম্বারটা দেখাই দিই। একটু জাস্ট ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আপনার 100% দুইটা প্রশ্ন পাচ্ছেন এটি সলভ করলেই। তো এখানে যে কথাটা বলতেছিলাম, যে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা, স্যার একটু বলি আপনাদেরকে। এখানে একটা সমবাহু ত্রিভুজ আমি অঙ্কন করি। মনে করেন স্যার এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই হচ্ছে কি স্যার একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। তিনটা বাহুর যোগফল কত আছে স্যার? 360 মিটার। এর সমান সমান বাহু ভূমির 5/6 অংশ হলে ক্ষেত্রফল বের করো। তাহলে আমি মনে করি স্যার যে ভূমিটাকে ধরি, তাহলে আমি মনে করলাম স্যার ভূমিটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এই যে সমান সমান বাহু, এই দুটো তো সমান সমান, তাহলে এদের দৈর্ঘ্যটা কত হবে? কিন্তু বইলেই দিচ্ছে স্যার যে সমান সমান বাহুটা হচ্ছে ভূমির মানে এই যে এক্স এর কত 5/6 অংশ। তার মানে এরা হচ্ছে, যদি বলেন যে এক্স এর
5/6, তার মানে কত আসে স্যার? 5x/6। কথা বুঝাইতে পারলাম? তাহলে এটা হচ্ছে আপনার 5x/6, এটাও হচ্ছে স্যার 5x/6। আশা করি বুঝতে পারছেন। এখন পরিসীমা বলছে, পরিসীমা মানে কি? তিনটা বাহুই আপনি যোগ করবেন। তিনটা বাহুই কি করবেন স্যার? যোগ করেন। তা তিনটা বাহু যোগ করলে 5x/6 প্লাস 5x/6 প্লাস x সমান হচ্ছে কত? 360 মিটার। এখন আপনি জাস্ট একটু লসাগু করেন এই জায়গায়। তাহলে 6 হবে লসাগু, তাহলে এখানে হবে 5x, এখানেও 5x, এখানে হচ্ছে 6x সমান হচ্ছে 360। তারপরে স্যার উপরে x কয়টা থাকে স্যার? দেখেন তো 16x হয়ে যায় না? 16x/6 সমান হচ্ছে 360। স্যার এখন একটু ক্যালকুলেশন করে এখানে থেকে x এর একটা মান চলে আসে। 60 ইনটু 6, তো 16 যদি ওই পাশে নিয়ে যান, 16টাকে যদি ওই পাশে নিয়ে যান তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 360 ইনটু 6 ডিভাইডেড বাই হচ্ছে 16। তাহলে কত হয় স্যার? কতবার যায় একটু দেখেন তো। 16 দ্বারা ভাগ করলে 300 বা একে দুইবার যাবে, 4 থাকবে। আচ্ছা অন্যভাবে কাটাকুটি করি। এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে এখানে 3, এখানে থাকবে কত? 2 দ্বারা ভাগ করলে এখানে 8। এটা দিয়ে এটাকে যদি ভাগ করেন তাহলে কত হয়? 4 বার যায়, 4টা হচ্ছে 32, থাকে এখানে 4, 40, 45 হয় মেবি না? তাহলে কত? 3 45 কত হয় স্যার বলেন তো? 135। 135 মিটার। তার মানে ভূমিটা পাইছেন আপনি 135, ভূমি কত পাইছেন? 135। এই যে বাহুর মান পেয়ে গেছি। x এর মান এখানে বসাই দিলে, x এর মানটা যদি আপনি এখানে একটু বসাই দেন 135 ডিভাইডেড বাই 6, তাহলে আপনি এখান থেকেও এই বাহুর মান পাবেন, এই বাহুর মানও পাবেন। তারপরে স্যার সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কত? সমদ্বিবাহু ত্রিভুজের, হ্যাঁ ওকে, হ্যাঁ এটাই বলতে চাচ্ছি আমি। আমি অঙ্কটা দিয়ে দিই, আপনারা করে নেবেন। তারপরে কি করবেন স্যার? তারপরে জাস্ট ওই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আছে না, b/4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই সূত্রের সাহায্যে আপনি করে নেবেন। তাহলে এই হচ্ছে এই অধ্যায়টা কমপ্লিট। এরপরে স্যার ওকে, শুধু রচনামূলক না? শুধু রচনামূলক দিলে তো হয় না, অনেক সময় দেখা যায় রচনামূলক প্রশ্নগুলাই আপনাদের সংক্ষিপ্ততে চলে আসে। এখন দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় তো দুইটা পার্ট আছে, 2 এর 1, 2 এরকম আর কি। সেইখান থেকে আমি আপনাদেরকে জাস্ট একটা কোশ্চেন দিচ্ছি রচনামূলকের জন্য, আশা করি পরীক্ষা আপনারা সেটা কমন পাবেন। একটা রচনামূলক দিচ্ছি, ঠিক আছে? শুধু একটা রচনামূলকে দিব। যদি এই অধ্যায়তে প্রশ্ন আসতে হয়, প্রশ্ন যদি করতে হয়, ঠিক আছে, তাহলে আপনাদের এই দুইটা প্রশ্ন অবশ্যই দিবে, ঠিক আছে? এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আপনাদের আসবে। তাহলে 2 এর ক থেকে স্যার একটা প্রশ্ন সলভ করবেন, 2 এর ক থেকে একটা প্রশ্ন সলভ করবেন রচনামূলকের জন্য। 2 এর অধ্যায় থেকে, 2 এর ক থেকে একটা রচনামূলক দিচ্ছি স্যার। কোনটা? এই যে এটা, যে একটা সামান্তরিকের বাহু দৈর্ঘ্য হচ্ছে 30 এবং 26, একটা কর্ণ 28 হলে অপর কর্ণটি কত? একটি সামান্তরিকের, একটি সামান্তরিকের বাহু দুইটি, বাহুদ্বয় কত? 30 মিটার এবং হচ্ছে 30 মিটার এবং হচ্ছে 26 মিটার। ওকে, হলে এবং একটি কর্ণ, একটি কর্ণ কত আছে স্যার? 28 মিটার, 28 সেন্টিমিটার হলে, 28 সেন্টিমিটার হলে, এগুলো কিন্তু সবগুলো স্যার সেন্টিমিটার, হ্যাঁ? 26 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, 30 সেন্টিমিটার হলে, এই যে এটা এত সেন্টিমিটার হলে অপর কর্ণটি কত? অপর কর্ণ, যদি এই অধ্যায় থেকে রচনামূলক দিতে হয় স্যার তাহলে এটা দিবে, ঠিক আছে? এটা 99% সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে যদি কোনো রচনামূলক দিতেই হয় স্যার এই প্রশ্নটা দিবে আপনাকে। খুবই সম্ভাবনা আছে এটা, হ্যাঁ? 99% সম্ভাবনা আছে এই প্রশ্নটা রচনামূলকে আসার। এটা ভালো করে দেখে যাবেন। আর সংক্ষিপ্ত যদি করতে চান এখান থেকে একটা সংক্ষিপ্ত দেই স্যার, একটা সংক্ষিপ্ত। একটা চতুর্ভুজের 4টা বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল কত? একটি চতুর্ভুজের, একটি চতুর্ভুজের 4টি বাহু কত কত আছে স্যার? 4টা বাহু হচ্ছে 80 মিটার, 60 মিটার, আর হচ্ছে আপনার 50 মিটার হলে, 50 মিটারটা হচ্ছে 86 মিটার হলে ক্ষেত্রফল বের করো।
হলে ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা বের করো। তাহলে এখান থেকে আপনি এ একটা রচনামূলক সলভ করবেন, এ একটা সংক্ষিপ্ত সলভ করবেন। এটা রচনামূলকের জন্য, এটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য। তবে এটা একটু কম ইম্পর্টেন্ট নাও আসতে পারে, বাট প্রথমটা বেশি ইম্পর্টেন্ট। প্রথমটা বেশি ইম্পর্টেন্ট। সাকিব, এইটা একটু ইউটিউবে আমার অনেক ভিডিও আছে স্যার, প্রথম অধ্যায়ের এই দুইটার উপরে একটু দেখে নিন স্যার। যদি আমি এগুলো সলভ করতে যাই অনেকটা সময় লাগবে। যদি আমি এগুলো সলভ করতে স্যার অনেক সময় লাগবে। এটার উপর একটা লেকচার ভিডিও আছে, আপনারা পাবেন। এটা যে এই যে দুইটা রাস্তা, একটা এইদিকে একটা এইদিকে, ঠিক আছে? মনে করেন এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, মাঝখানে কোণ হচ্ছে 120। এইদিকে কত গেছে ধরেন, ঘন্টায় যদি 5 করে যায় তাহলে 4 5 হচ্ছে 20, আর এইদিকে হচ্ছে কত, 5 7 35। পরে আপনি কি করবেন, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবেন। ঠিক আছে, এটা যদি 120 হয়, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই যে বাহু 35, তাহলে আপনি ভূমি বের করেন, লম্ব বের করেন, তারপরে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এই যেটা চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ অবশ্যই স্যার, এখন আমি যেটা দিলাম এটা 100% পরীক্ষা আসবে, এই যে এটা 1 নাম্বারটা। তাহলে এই হচ্ছে 2 এর ক। এখন চলেন 2 এর খ থেকে যাই। 2 এর খ থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন পেতে পারেন, লম্বসের ক্ষেত্রফল বের করা। এই রিলেটেড স্যার একটা প্রশ্ন আপনাদের সংক্ষিপ্তর মধ্যে আসতে পারে। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল স্যার, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এটা আসার সম্ভাবনাটা অনেক বেশি। ওকে, সো এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকতে পারে। যেমন দেখেন, আমি এখানে একটু বলে দেই, এখানে বলে দেই, এটা সংক্ষিপ্ত আপনারা পেতে পারেন 2 এর খ থেকে। 2 এর খ থেকে স্যার আপনারা এই প্রশ্নটা পরীক্ষায় পেতে পারেন। প্রশ্নটা হচ্ছে এরকম, দেখেন 2 এর খ। প্রশ্নটা হচ্ছে এরকম, একটি রম্বসের, একটা রম্বসের বাহু 78 সেন্টিমিটার, 78 সেন্টিমিটার, এর একটি কর্ণ, এর একটি কর্ণ অপরটির 5/12 অংশ হলে ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল, উচ্চতা, ক্ষেত্রফল ও উচ্চতা বের করো। স্যার এই কোশ্চেনটা একটাই কোশ্চেন পড়েন এখান থেকে। ঠিক আছে, এই একটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য পড়বেন, আশা করি এটা আপনার পরীক্ষায় আসবে। ঠিক আছে, আশা করি আপনাদের এটা পরীক্ষায় আসবে, আশা করি এটা আপনার পরীক্ষায় আসবে। আর যারা রচনামূলক খুঁজতেছেন, রচনামূলকের জন্য ট্রাফিজিয়ামের একটা ম্যাথ করতে হবে স্যার। রচনামূলক যারা খুঁজতেছেন তাদের জন্য বলি যে ট্রাফিজিয়াম আপনার খুঁজতে হবে। হ্যাঁ, ট্রাফিজিয়ামের খুঁজতে হবে। এখন দেখেন, এটাকে একটু অন্যভাবে চেঞ্জ করে দিতে পারে, মানে এটা আরো সহজ করে দিতে পারে। কিরকম সহজ? সরাসরি কর্ণ দিয়ে দিবে, যে একটা রম্বসের কর্ণ, রম্বসের কর্ণ হচ্ছে 20 মিটার, রম্বসের কর্ণ সরাসরি দিয়ে দিবে আপনাকে, যে রম্বসের কর্ণ হচ্ছে 20 মিটার এবং 30 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত। এইরকম ছোটখাটো সংক্ষিপ্ত প্রশ্ন আপনার পরীক্ষায় থাকতে পারে। সো এটাও সংক্ষিপ্তর জন্য, যে একটা রম্বসের কর্ণ হচ্ছে 20 মিটার এবং 30 মিটার, তার ক্ষেত্রফল কত। স্যার এটার থেকে এটা আরো সোজা, তো এরকম সহজ আপনাদের দিতে পারে। এখন কালকের পরীক্ষার পরে এসে যদি বলেন স্যার এটা আসে না, এটা আসছে, কমন পড়ে নাই, তাহলে কি হইলো? এটা যে পারবে না এসে সেটাও পারবে, তাই না? আচ্ছা, এরপরে একটা ট্রাফিজিয়ামের কথা বলছিলাম, তার একটা ট্রাফিজিয়ামের অঙ্ক দিই, এটা করে যান। ট্রাফিজিয়ামের অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে। একটা ট্রাফিজিয়ামের অঙ্ক দিচ্ছি, আশা করি এই ট্রাফিজিয়ামটা আপনারা পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, দেখেন আমি চিত্র অঙ্কন করে দিতে, লিখতে অনেক সময় লাগে, এগুলা লিখতে অনেক সময় লাগে। এই মনে করেন হচ্ছে আমাদের একটা ট্রাফিজিয়াম। ঠিক আছে, তো এখানে আপনাকে বলবে যে এই হচ্ছে একটা ট্রাফিজিয়াম, এই ট্রাফিজিয়ামের, এই ট্রাফিজিয়ামের 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো সমান্তরাল বাহু একটা হচ্ছে 91 সেন্টিমিটার, একটা হচ্ছে, সরি, একটা হচ্ছে 56 মিটার,
আরেকটা হচ্ছে আপনার 24 মিটার, এবং অপর দুইটা বাহু হচ্ছে আপনার 28 মিটার এবং 32 মিটার। হলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? এই প্রশ্নটা স্যার রচনামূলকের জন্য একটু শিখে যাবেন। তাহলে এই যে 2 নম্বর অধ্যায়টা আমরা দেখতে পাচ্ছি, এই 2 নম্বর অধ্যায়টা থেকে আমরা জাস্ট এই দুইটা কোশ্চেন পড়বো। দুইটা কোশ্চেন স্যার, খুব বেশি দিছি বলেন? প্রথমটা দিছি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত, একটা রচনামূলক। একটা ট্রাপিজিয়াম, তার আহ, সমান্তরাল যে বাহুগুলো আছে স্যার, এগুলাকে সমান্তরাল বাহু বলা হয়। এই সমান্তরাল দুইটা বাহু হচ্ছে, একটা 56 আর একটা হচ্ছে 24, আর অপর দুইটা বাহু একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 32। তাহলে এটার ক্ষেত্রফল কত? প্রথমত কি করতে হবে? এটার উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, উচ্চতা বের করার পরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ মানে হচ্ছে স্যার এই যে এটা, বি মানে স্যার হচ্ছে এই যে এটা, আর এই যে উচ্চতা যেটা পাবেন সেটা হচ্ছে এইচ। এখানে বসাই দিলেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল চলে আসবে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা। তাহলে এই গেল স্যার আপনার দ্বিতীয় অধ্যায়টা শেষ। এরপরে চলেন স্যার তৃতীয় অধ্যায়, বহুভুজ। এখান থেকে একটা সংক্ষিপ্ত আসবে, বহুভুজ থেকে একটা সংক্ষিপ্ত আমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি স্যার দুইটা অঙ্ক দিব আপনাদেরকে। এখান থেকে আমি আপনাদেরকে দুইটা সংক্ষিপ্ত দিব আর একটা রচনামূলক প্রশ্ন দিব। ঠিক আছে, দুইটা সংক্ষিপ্ত আর একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দিব। আশা করি এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন। ওকে, দেখেন এখান থেকে আমাদের কি পরীক্ষা আসতে পারে। এখান থেকে পরীক্ষা আমাদের আসবে কোনটা যদি একটু বলি। এখান থেকে আমাদের পরীক্ষা আসবে হচ্ছে স্যার দুইটা সংক্ষিপ্ত দিচ্ছি, একটা রচনামূলক দিচ্ছি। বারান্দার অঙ্কগুলা স্যার এখান থেকে আসবেই, কোনো মিস নাই স্যার। বারান্দার অঙ্কগুলা এখান থেকে পরীক্ষায় আসবেই। একটা প্রশ্ন দিচ্ছি, খেয়াল করেন স্যার। তাহলে তৃতীয় অধ্যায় থেকে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে আমরা কি করব? সংক্ষিপ্তর জন্য দেখেন, সংক্ষিপ্তর জন্য পড়বেন হচ্ছে এটা, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত, একটি সুষম ষড়ভুজের ষড়ভুজের ক্ষেত্রফল 216√3 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হলে এর সমান বাহু বিশিষ্ট, এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করো। এই যে স্যার একটা প্রশ্ন, আরেকটা এখান থেকে পড়তে হবে বারান্দার অঙ্ক স্যার, বারান্দারটা আসবেই। ঠিক আছে, এটা কোনো মিস নাই। বারান্দার অঙ্ক আপনি পরীক্ষার মধ্যে পাবেন, 100% শিওর থাকেন। বারান্দার অঙ্কটা, ঠিক আছে। যে একটা ঘরের সম্মুখ ভাগের, সম্মুখ ভাগের বিস্তার, সম্মুখ ভাগের বিস্তার হচ্ছে 16 মিটার। গড়টির সামনে, গড়টির সামনে তিনটি বাহু সুষম ষড়ভুজের, সুষম ষড়ভুজের তিনটি বাহুর ন্যায় বর্ধিত করে একটি বারান্দা, একটা বারান্দা তৈরি করা হলো, করা হলো। বারান্দার ক্ষেত্রফল কত? বারান্দার ক্ষেত্রফল কত? ধরেন আপনার পরীক্ষায় কিছু আসলো না স্যার, তার উপর এই দুইটা থেকে একটা অঙ্ক পাবেন পরীক্ষায়। কথা বুঝতে পারছেন? এবং
এই যে নিচের যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন না, সর্বজের বারান্দার অঙ্কটা, এটা ধরেন যে পরীক্ষা আইসা পড়ছে, ঠিক আছে, বারান্দার অঙ্কটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে স্যার। এই বারান্দার অঙ্কটা, এই বারান্দার অঙ্কটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি আসে স্যার। সো এই দুইটা থেকে একটা সংক্ষিপ্ত আশা করি পরীক্ষায় পাইতে পারেন, কপাল ভালো থাকলে এই প্রশ্নটা রচনামূলকে পাওয়া যেতে পারে, ঠিক আছে। এই প্রশ্নটা রচনামূলকে পাইতে পারেন, এখন চুরি করেন আর যাই কিছু করেন পকেটে বইরা নিয়ে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা নাকি, চুরি বিদ্যা আপনি করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমি চুরি বিদ্যা কখনোই প্রশ্রয় দিই না। তারপরে স্যার আরেকটা প্রশ্ন পড়বেন রচনামূলকের জন্য স্যার, এখান থেকে রচনামূলকের জন্য এখান থেকে আরেকটা প্রশ্ন আপনি পড়তে পারেন। রচনামূলকের জন্য কোন প্রশ্নটা পড়বেন, যে একটা সমবাহু ত্রিভুজ, দেখেন রচনামূলকের জন্য সমান পরিসীমা বিশিষ্ট, সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্র সুষম ষড়ভুজ ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে স্যার, যদি এদের থেকে কোনো রচনামূলক দিয়ে দিল তাহলে স্যার এটা দিবে। তাহলে আপনি এই অধ্যায়টা থেকে এই তিনটা প্রশ্ন সমাধান করতে পারবেন না বলেন তো স্যার? এই তিনটা, 3 নাম্বার চ্যাপ্টার থেকে এই তিনটা, প্রথম দুইটা করবেন সংক্ষিপ্তর জন্য আর এইটা হচ্ছে রচনামূলকের জন্য। বলেন পারবেন কিনা স্যার? ওকে, একটু বলেন। গতবার যেহেতু আসছে এবারও আসতে পারে, ঠিক আছে, গতবার যেহেতু আসছে এবারও ইনশাল্লাহ আসতে পারে। ওকে, প্রান্তমালাকার, আমি আপনাদের মধ্যে আছি, হ্যাঁ, আমি আপনাদের মধ্যে আছি ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই স্যার, এবার আসতে পারে, কোনো ইয়া নাই, কারণ যেহেতু হচ্ছে আপনাদের সবারই রেফার্ড পরীক্ষা, so আপনাদের বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো একটু রিপিট করার পসিবিলিটিটা বেশি, মানে আপনারা যে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছেন না, ওই প্রশ্নটা যদি ভালো করে সলভ করে যান, আমি আশা করি যে ওইখান থেকেও আপনার পাস মার্কস থাকতে পারে, ঠিক আছে। মানে আপনারা যে প্রশ্ন দিয়ে রেফার্ড খাইছিলেন, আপনারা যে প্রশ্ন দিয়ে রেফারটা খাইছিলেন সেই প্রশ্নটাও যদি মানে সলভ করে যান, তাহলে সেখান থেকেও আপনার মানে ইয়া থাকতে পারে, ঠিক আছে। আমি তো বেশি বড় করতেছি না রে ভাই, আমি কি বেশি বড় করতেছি বলেন? আচ্ছা, আমরা পরের চ্যাপ্টারে যাই নাকি, আমরা একটু পরের চ্যাপ্টারে যাই, পরবর্তী যে চ্যাপ্টারটা ছিল সেটাতে যাই, অর্থাৎ বৃত্ত। স্যার বৃত্ত থেকে একটা অঙ্ক করবেন, বৃত্ত থেকে একটা অঙ্ক করবেন জাস্ট, বৃত্ত থেকে একটা অঙ্ক করবেন। বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কটা কোথায়? বৃত্তের একটা ক্ষেত্রফলের অঙ্ক আছে, হ্যাঁ, বৃত্তের একটা ক্ষেত্রফলের, ও সরি, এখান থেকে সিঁড়ির অঙ্ক স্যার, কিছু আসুক বা না আসুক স্যার, সিঁড়ির অঙ্ক তো পরীক্ষায় থাকবেই। দেখেন এখান থেকে বৃত্তের একটা অঙ্ক আছে, সেই বৃত্তের অঙ্কটা আমাদের পরীক্ষা আসে স্যার, এই যে অঙ্কটা করে যাবেন, এটা ইনশাল্লাহ কালকে রচনামূলকে পাবেন। কি প্রশ্নটা? বৃত্ত থেকে আমরা এই প্রশ্ন সলভ করব। বৃত্ত, বৃত্ত থেকে কি আছে স্যার আমাদের? বৃত্ত থেকে আছে হচ্ছে এরকম একটা প্রশ্ন, যে একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 5 হেক্টর, বৃত্তাকার মাঠের সীমানা ঘেঁষে সমান বিস্তার বিশিষ্ট একটা পথ আছে, ঠিক আছে। একটা বৃত্তাকার, একটি
বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 10 হেক্টর, সরি 5 হেক্টর। বৃত্তাকার মাঠের ভিতর সীমানা ঘেঁষে একটি পথ আছে। পথের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফলের 1/10 হলে পথের বিস্তার কত? পথের বিস্তার কত? ঠিক আছে, এই স্যার একটা কোশ্চেন। এটা আপনি যে কয়টা স্টার মন চাই দিতে দেন, দিয়া দেন, কিন্তু এটা পরীক্ষায় থাকবে। যদি কোনো কিছু নাও করে দেন, এটা করে যাবেন, এটা আশা করি পরীক্ষায় থাকবে আপনাদের। আর সিঁড়ির একটা প্রশ্ন দিচ্ছি স্যার। সিঁড়ির যে প্রশ্নগুলো স্যার, এটা বলা মানে অসম্ভব, যেটা কতবার আমাদের আসে। ঠিক আছে, বলা অসম্ভব। তো সিঁড়ির একটা অঙ্ক করে যাবেন এখান থেকে। সিঁড়ির একটা অঙ্ক, সিঁড়ির অঙ্কটা কেমন দেখেন। একটি ঘোরানো সিঁড়ির ব্যাস 6 মিটার, খাড়া উচ্চতা 40 মিটার হলে সিঁড়িটি 5 পাক আছে। কয় পাক? 5 পাক। সিঁড়িটির হাতলের দৈর্ঘ্য বের করো। সিঁড়িটির হাতলের দৈর্ঘ্য বের করো। স্যার এই যে এটা থাকবে, এই অধ্যায়টা থেকে 2টা অঙ্ক করবেন, বৃত্ত থেকে জাস্ট এই 2টা অঙ্ক। কঠিন হয়ে গেল বলেন তো স্যার? আচ্ছা শাহরিয়ার হোসেন, ইনশাল্লাহ পরে দেখে নেবেন। তো এই বৃত্ত থেকে আমরা এই অঙ্কগুলো করব, বৃত্ত এবং বৃত্তাংশের ক্ষেত্রফল। তারপর হচ্ছে স্যার ঘনবস্তু, এখান থেকে একটা রচনামূলক পাবেন। ঘনবস্তু থেকে কি পাবেন স্যার? একটা রচনামূলক পাবেন। আমি এখান থেকে আপনাদেরকে 2টা সংক্ষিপ্ত 2টা রচনামূলক দিব, আপনি 2টা সংক্ষিপ্ত থেকে একটা পাবেন, আর 2টা রচনামূলক থেকে একটা রচনামূলক অবশ্যই পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। দেখেন তারপরে যেটা আছে ঘনবস্তু। ঘনবস্তু থেকে আপনি কি করবেন? ঘনবস্তু, এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে একটা সংক্ষিপ্ত থাকবে, একটা রচনামূলক থাকবে। কি থাকবে স্যার? একটা সংক্ষিপ্ত থাকবে এবং একটা রচনামূলক থাকবে আশা করি, বুঝছেন? সো সংক্ষিপ্তের জন্য কি প্রশ্ন দিচ্ছি একটু ভালো করে খেয়াল করেন। দেখেন একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাতে এত এবং আয়তন এত হলে ঘনবস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য বের করো। একটি আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য
প্রস্থ উচ্চতার অনুপাত যথাক্রমে 4:3:2 এবং এর আয়তন হচ্ছে 648 ঘন মিটার হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বের করো। কর্ণের দৈর্ঘ্য বের করো। এইটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3-4টা স্টার যে কটা মন চাই এটা দিয়ে নেন, আশা করি পরীক্ষায় থাকবে। এটা। আর একটা ছোট প্রশ্ন দিচ্ছি, এটার অল্টারনেটিভ হিসাবে, সংক্ষিপ্তের মধ্যেই এটার অল্টারনেটিভ হিসাবে একটা ছোট প্রশ্ন দিচ্ছি যে একটা গণকের কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, একটি গণকের কর্ণের দৈর্ঘ্য 7√3 সেন্টিমিটার হলে এর আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল বের করো। তাহলে স্যার আপনাকে সংক্ষিপ্ত আমি এই দুইটা প্রশ্ন দিলাম। এই অধ্যায় থেকে, অর্থাৎ আপনাদের এই গণবস্তু যে অধ্যায়টা আছে চ্যাপ্টার 5, এই অধ্যায় থেকে স্যার বইয়ে, আমারটা তো পুরাতন বই, আপনাদের সাথে নাম্বার ম্যাচ করবে না, সেই জন্য তো আমি নাম্বার বলতে পারতেছি না, না হলে তো তখন আমি নাম্বারটা বলে দিতাম আপনাদেরকে। ঠিক আছে, যদি আমার বইয়ের সাথে আপনাদের বইটা ম্যাচ করতো তাহলে আমি আপনাদেরকে বলে দিতাম, নাম্বারটা ম্যাচ করতো। এটা হচ্ছে 19 নাম্বার, আমার হক পাবলিকেশন। তো এই অঙ্কটা হচ্ছে হক পাবলিকেশনস এর 19 নাম্বার। আর এটা মনে হয় কোথা থেকে লিখলাম, উদাহরণ থেকে মনে হয় লিখছিলাম নাকি, না সরি, এটা 2 নাম্বার। এটা 2 আর এটা হচ্ছে 19 নাম্বার। যদি মিলে থাকে তাহলে বলেন, ঠিক আছে, যদি মিলে থাকে তাহলে বলে থাকেন। আর রচনামূলকের জন্য স্যার এখান থেকে দুইটা প্রশ্ন করতে হবে। রচনামূলকের জন্য এখান থেকে রচনামূলকের জন্য দুইটা প্রশ্ন দিচ্ছি, যাদের আছে তারা দেখে নেন যদি মিলে থাকে। হক পাবলিকেশনস এর হক বইয়ের আমার পেজ নাম্বার হচ্ছে 123, তাহলে 123 নাম্বার পেজের আপনারা করবেন হচ্ছে 31 নাম্বার, ঠিক আছে, 31 নাম্বার আর হচ্ছে 34 নাম্বার। এই দুইটা প্রশ্ন রচনামূলকের জন্য কইরা যায় না, আশা করি এখান থেকে একটা প্রশ্ন পাবে। দেখেন মিলছে কিনা আপনাদের সাথে। এটা খাতায় লিখে পোস্ট করে দিলে তো হয় স্যার। এখন শুনেন, এটা যদি হইতোই তাহলে তো মনে করেন যে অনেকেই কি বলছে, তাহলে অনেকে তো রাগ করতো আবার যে স্যার আপনি ক্লাসে আসলেন না, বুঝছেন, সেই জন্য হচ্ছে সমস্যা। হ্যাঁ স্যার, ডাকনার অঙ্ক, এটা হচ্ছে ডাকনার অঙ্কটা। এই যে 34 নাম্বার যেটা, 31 নাম্বার, এটা হচ্ছে ডাকনার যে অঙ্কটা আছে না, ডাকনা, ডাকনার অঙ্কটা করবেন। আর হচ্ছে এটা দেখেন, একটা হচ্ছে ইয়ার ওই পানির পরিমাণ, ঠিক আছে,
পানির পরিমাণ, পানির আয়তন বলে ততটুকু, পানির ওজন কত, এরকম একটা অঙ্ক বলে আর কি। হ্যাঁ, তো এটা দেখেন, ওইটা, এটা দেখেন এক্সাম্পলের মধ্যে আছে, উদাহরণের এক্সাম্পলের মধ্যে আছে, ঠিক আছে স্যার, এটা এক্সাম্পলের মধ্যে আছে। আমি তো বলে দিলাম 31 নম্বর হচ্ছে ডাকনার যে অঙ্কটা আছে, সেই ডাকনার অঙ্কটা করবেন। 31 নম্বর হচ্ছে ডাকনার অঙ্কটা করবেন। 31 নম্বরটা করবেন হচ্ছে ডাকনার একটা অঙ্ক আছে, দেখেন ডাকনার যে অঙ্কটা আছে সেই ডাকনার অঙ্কটা করে দেবেন, ওকে। 31 নম্বর ডাকনার অঙ্কটা করবেন। হ্যাঁ, চৌবাচ্চা আর ডাকনা, এটা হচ্ছে একটা ডাকনার অঙ্ক, মানে একটা বাক্স আছে, সেই বাক্সের থেকে কাঠের পুরুত্ব বের করতে বলে, কাঠের পুরুত্ব, ঠিক আছে, কাঠের পুরুত্ব। আর এটা হচ্ছে আপনার চৌবাচ্চার যে অঙ্কটা আছে, সেই চৌবাচ্চার অঙ্কটা, চৌবাচ্চার, যে এই একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চার দৈর্ঘ্য 6, প্রস্থ এরকম একটা মেজারমেন্ট দেওয়া আছে, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে সেই চৌবাচ্চাটা কত লিটার পানি ধরবে, ঠিক আছে। তাহলে সেই চৌবাচ্চাটা থেকে কত লিটার পানি ধরবে, এরকম একটা দেখেন মেথ আছে, ওকে। পাইছেন স্যার? এই যে দেখছেন, আমি কোশ্চেন লিখে দিলেই লাভ কি, কোশ্চেন তো আপনাদেরকে বলতে হয়। দেখেন এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে এরকম, একটা আয়তাকার চৌবাচ্চার, একটা আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, গভীরতা 1.5 মিটার হলে চৌবাচ্চাটি প্রতি সেকেন্ডে 10 লিটার পানি তুলতে পারে এমন পাম্প দ্বারা পূর্ণ করতে কত সময় লাগবে? এই তো স্যার। আর হচ্ছে ওই যেটা বললাম ওইটা হচ্ছে একটা বাক্সের অঙ্ক, যে একটা আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্য প্রস্থ ও যথাক্রমে দৈর্ঘ্য 10, প্রস্থ 8 এবং উচ্চতা হচ্ছে 6 মিটার, 6 সেন্টিমিটার, এবং ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আপনার 262 বর্গমিটার হয়ে থাকে, তাহলে কাঠের পুরুত্বটা কত, এই অঙ্কটা করে যাবেন।
তারপরে যদি বলি প্রিজম, স্যার প্রিজম থেকে একটা ম্যাথ করবেন। প্রিজম থেকে খুব কম সময় কোশ্চেন আমাদের পরীক্ষা আসে। সো প্রিজম থেকে আপনি চাইলে করতে পারেন এই অঙ্কটা। প্রিজম থেকে জাস্ট একটা ম্যাথই করে দেন। প্রিজম, প্রিজম থেকে করবেন হচ্ছে 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমপ্রিজমের একটি সমপ্রিজমের 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উপর অবস্থিত। প্রিজমটির আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করা। ঠিক আছে, এই তো স্যার, এই একটা অঙ্ক করে যাবেন। অথবা এখানে যে সমবাহু ত্রিভুজটা বলছে না, এখানে সমবাহু ত্রিভুজ না বলে এই ত্রিভুজের বাহু দেওয়া থাকবে। হ্যাঁ, এই ত্রিভুজের বাহুগুলা হচ্ছে 12, 10, 8, তাহলে এটা ক্ষেত্রফল বের করে এরকম বলে দিতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেন আপনি পড়বেন আশা করি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আপনারা পড়বেন। এটা একদম সোজা অঙ্ক, তাহলে আশা করি এগুলো পারবেন। হ্যাঁ, তারপরে চ্যাপ্টার 7-এ চলে যান। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 থেকে আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত জন্য একটা কোশ্চেন দিতে যাচ্ছি। দেখেন পরেরটা, এটা হচ্ছে আমাদের সামান্তরিক ঘনবস্তু এবং সিলিন্ডার। তো এখান থেকে সিলিন্ডার রিলেটেড একটা ম্যাথ আসে। যেমন দুই প্রান্ত খোলা একটা ফাঁপা সিলিন্ডার আয়তন, দুই প্রান্ত খোলা একটি ফাঁপা সিলিন্ডারের আয়তন 1056 ঘন সেন্টিমিটার। এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 7 মিটার। বাহিরের ব্যাস 14 সেন্টিমিটার হলে এর পুরুত্ব কত? পুরুত্ব বের করো। এই একটা কোশ্চেন সলভ করে যাবেন এই অধ্যায়টা থেকে। আরেকটা প্রশ্ন আছে আমাদের স্যার, সেটা সমাধান করতে হবে। এই একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন সমাধান করবেন এখান থেকে। দেখেন
এখান থেকে খুবই সহজ একটা প্রশ্ন আসতে পারে আপনাদের, অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত জন্য একটা প্রশ্ন দিচ্ছি। সংক্ষিপ্ত জন্য প্রশ্ন কিরকম, যে একটি সিলিন্ডারের ভূমির ব্যাস ভূমির ব্যাস 14 মিটার এবং উচ্চতা 20 মিটার হলে আয়তন কত? এটা পড়বেন সংক্ষিপ্তর জন্য, আয়তন কত। আর রচনামূলকের জন্য একটা কোশ্চেন দিচ্ছি, রচনামূলকের জন্য একটা কোশ্চেন পড়বেন, সেটা হচ্ছে এরকম, যে একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 100 আর আয়তন হচ্ছে 150, তাহলে এর উচ্চতার ভূমির ব্যাসার্ধ কত? একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার আর আয়তন 150 বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ এবং উচ্চতা বের করো। ঠিক আছে, ব্যাসার্ধ এবং উচ্চতা বের করো স্যার। এই যে, তাহলে এই অধ্যায়টা থেকে আপনি নিশ্চিত, এই যে এই পেজটা দেখতেছেন না, এই পেজটা থেকে কপাল যদি ভালো থাকে দুইটা প্রশ্ন কমন পাইতে পারেন, একটা সংক্ষিপ্ত একটা রচনামূলকের জন্য। তো এই তিনটা কোশ্চেন জাস্ট করে যাবেন। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে স্যার এই যে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন শিখবেন রচনামূলকের জন্য, আর এটা হচ্ছে স্যার সংক্ষিপ্তর জন্য। ঠিক আছে, না আমি যেগুলো দিচ্ছি স্যার এগুলো হুবহুই আসতে পারে, ডাক চেঞ্জ করে আসবে না। হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি এগুলো একদম হুবহুই আসতে পারে, ডাক চেঞ্জ করে আসার পসিবিলিটি নাই, আপনাদের ডাক চেঞ্জ করে দিবে না, এভাবেই দিবে, আমি যেভাবে বলতেছি ঠিক এভাবেই দিবে। তারপরে পিরামিড থেকে আপনারা, পিরামিডের যে অধ্যায়টা আছে আমাদের, পিরামিডের আপনারা যে অধ্যায়টা দেখতে পাচ্ছেন অষ্টম অধ্যায়, হ্যাঁ অষ্টম অধ্যায়, এই পিরামিড থেকে আমাদের কি ক্যাটাগরির প্রশ্ন থাকতে পারে, এই পিরামিড থেকে আমাদের কি প্রশ্ন থাকতে পারে, এখান থেকে সহজ একটা কোশ্চেন থাকবে আমাদের, আমি সেটা বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, কে কিসে, কই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে পরবর্তী যে ইয়াগুলো আছে। অষ্টম অধ্যায় থেকে স্যার এখানে আপনাদের 145 পেজের উদাহরণ 12 নম্বর অঙ্কটা আপনারা করবেন। ঠিক আছে, 145 পেজের যে উদাহরণ 12 নম্বরটা আছে, সেই উদাহরণ 12 নম্বরটা করবেন, এটা হক বইয়ের। এখান থেকে আর কিছু করার প্রয়োজন আমি মনে করতেছি না, এই উদাহরণ 12 নম্বরটা জাস্ট করে যাবেন। তারপর নবম অধ্যায় যেটা আছে কোণ এবং গোলকের, ঠিক আছে, কোণক এবং গোলকের যে এটা আছে, সেখান থেকে আপনারা পড়বেন হচ্ছে, স্যার এখান থেকে আমি একটা কোশ্চেন দিচ্ছি যেটা 100% পরীক্ষায় থাকবে, সেটা হচ্ছে 154 পেজের, 154 পেজের উদাহরণ 12 নম্বরটা, উদাহরণ 12 নম্বরটা, ঠিক আছে, 154 পেজের উদাহরণ 12। আরেকটা পড়বেন হচ্ছে 15 নম্বর, উদাহরণ 15 নম্বর। এই 12 নম্বরটা 100% পরীক্ষায় থাকবে আশা করি। ঠিক আছে, এই 12 নম্বরটা পরীক্ষার মধ্যে 100% থাকবে। এটা পরীক্ষায় 100% থাকবে আশা করি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের এই অধ্যায়টা। আর এখান থেকে অনুশীলনীর 33 নম্বরটা করে যাবেন। ঠিক আছে, অনুশীলনীর অনু 33 নম্বরটা, ওকে, অনুশীলনীর 33। আর জ্যামিতি থেকে পরে যে অধ্যায়, দশম অধ্যায়টা,
জ্যামিতি থেকে আপনারা ওই যে কৌণিকের যে অধ্যায়টা আছে, কৌণিক থেকে উদাহরণের 178 পেজের, দেখেন উদাহরণের 178 পেজের একটা ম্যাথ আছে। 178 পেজের আপনারা করবেন হচ্ছে 13 নম্বরটা। এটা একটা পরাবৃত্তের অঙ্ক করে যাবেন। 12 নম্বরটা 178 পেজের 12 13 দুইটা অঙ্ক করে যাবেন। 12 নম্বর আর হচ্ছে 13 নম্বর। আশা করি এই দুইটা থেকে একটা থাকবেই। ঠিক আছে, একটা রচনামূলক পাবেন। অর্থাৎ এখান থেকে আপনারা উপবৃত্তের, উপবৃত্ত এবং হচ্ছে পরাবৃত্ত, এই দুইটা রিলেটেড প্রশ্ন করে যাবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনাদের প্রশ্নটা। এখানে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, একটা বা উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে তাদের শীর্ষবিন্দু, উপকেন্দ্র এগুলো বের করতে বলবে। এই হচ্ছে স্যার ডাকটা। ঠিক আছে। আচ্ছা, আমার কাছে একটু সময় কম, নাহলে সবগুলো বলে দিলাম। তো এই আপনাদের দশম অধ্যায় আশা করি গুছাই দিয়েছি, আপনারা একটু দশম অধ্যায় পর্যন্ত পড়ে নেবেন। ঠিক আছে। তো তাহলে আজকে পর্যন্ত থাকুক স্যার, যতটুকু পড়ালাম এইটুকু করে যান, ইনশাল্লাহ সামনের ক্লাস আপনাদের দেখা হবে, বা বাকি যেগুলো একটু লেখা হয়নি আমি ইনশাল্লাহ হয়তো বা যদি সময় পাই তাহলে আপনাদেরকে খাতায় তুলে হয়তো বা আপনাদের গ্রুপে বা পেজে আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন। ওকে, তো তাহলে থাকুক আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।